আজকে আমরা কোয়ান্টিটেটিভ মেথডস টপিকস এর প্রবাবিলিটি কনসেপ্ট এই রিডিংটা কভার করব ইনশাআল্লাহ। এটা ভলিউম 1 লার্নিং মডিউল 3 বা রিডিং 3। এখানে বেশ কিছু এলওএস আছে, আমরা কভার করব যতটা সম্ভব আজকে কভার করার জন্য। Number 1 LOS, define random variable, an outcome and an event. So random variable টা কি? Is a quantity whose outcomes are uncertain. Say for example আমরা যদি বলি যে আগামীকাল আগামীকাল ধরেন আমরা একটা ম্যাচে রানের কথা চিন্তা করলাম, ঠিক আছে, যে একটা ক্রিকেট ম্যাচে কত রান হবে, উই ক্যান গেস এনিথিং, তাই না? বাট আউটকামটা কিন্তু আনসার্টেন, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে কত রান হবে, তাই না? উই ক্যান গেস যে এত থেকে এত হইতে পারে, বা আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি যে 200 রান হবে বা 300 রান হবে, হোয়াট এভার দ্য কেস মেবি। বাট আউটকামটা কি? আনসার্টেন। এটি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। প্রাইস, প্রাইস ইজ অলসো আনসার্টেন। ধরেন আমরা একটা স্টকের প্রাইস, তো আমরা যদি বলি যে স্কোয়ার ফার্মার প্রাইস, সো আগামীকাল বা আগামী 1 মাস বা 1 মাস পরে প্রাইস কত হবে, এটা কিন্তু আনসার্টেন যে এক্স্যাক্টলি কত হবে। আমরা গেস করতে পারি, বাট এটা হতেও পারে নাও হতে পারে। এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। বা আমরা যদি র্যান্ডম পিক করি, ধরেন আপনাকে এখন বলা হলো র্যান্ডমলি একটা নাম্বার পিক করার জন্য, তাই তো? তো র্যান্ডমলি আপনি একটা নাম্বার যদি পিক করেন, ইট ক্যান বি এনি নাম্বার, ইজন্ট ইট? তো এটি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে যেটার আউটকামটা আসলে আমরা জানি না কি হবে। আর আউটকামটা কি? আউটকামটা হচ্ছে অবজার্ভ ভ্যালু। ধরেন আমরা কয়েন টস করলাম, বা হচ্ছে কি আমরা একটা ডাইস থ্রো করলাম। ডাইস থ্রো করলে আপনার এই যে যেমন কত আসবে, 1 আসবে, 2 আসবে না 3 আসবে, আমরা জানি যে 1 থেকে 6 এর মধ্যে কিছু একটা আসবে, বাট উই ডোন্ট নো যে কোনটা আসবে। তার মানে কি, যে ডাইস থ্রোর যে আউটকামটা, এটা একটা র্যান্ডম ভেরিয়েবল। আর আউটকামটা কি? এই যে যে রেজাল্টটা আসতেছে র্যান্ডম ভেরিয়েবলের থেকে আমরা যে অবজার্ভ ভ্যালু, ধরেন একবার ডাইস থ্রো করলাম, প্রথম থ্রোতে আমরা পেলাম হচ্ছে 2, তাহলে এটা কি একটা আউটকাম, ইটস এন অবজার্ভ ভ্যালু, এটা আউটকাম। সেকেন্ড টাইম থ্রো করলাম, ধরেন আমরা পেলাম হচ্ছে 4, তাহলে 4টা কি একটা আউটকাম, তাই তো? ইভেন্ট, ইভেন্টটা কি? ইজ এ স্পেসিফাইড সেট অফ আউটকাম অফ এ র্যান্ডম ইভেন্ট। সো সেট অফ আউটকাম, ধরেন আমরা 3বার ডাইস থ্রো করব, তাহলে কি 3বার ডাইস থ্রো করলে আপনার যে কোনো কিছুই আসতে পারে। তো এই যে 3বার থ্রো করলে, ধরেন একবার আমরা পেলাম 2, এর পরের বার পেলাম হচ্ছে 4, তারপরে পেলাম 1, তাহলে এই যে 3টা আউটকাম, এটাকে আমরা একসাথে কি বলতে পারি? ইটস এ সেট অফ আউটকাম, তাই তো? তার মানে আমরা যখন এটা ডিফাইন করে ফেলবো যে আমরা 3বার থ্রো করব, দেন ইটস এ ইভেন্ট। তারপরে ধরেন আপনার, মনে করেন আপনার ম্যাচ, একটা একটা সিরিজ 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 যদি হয়, তাহলে কি হয়? সিরিজে আপনার 3টা গেম থাকতে পারে। তো আপনি সিরিজটা ডিফাইন করলেন, তার মানে 3টা গেমে আপনার আউটকাম কি কি হইতে পারে, যে গেমে আপনার উইন হইতে পারে, লুজ হইতে পারে, বা ড্র হইতে পারে, তাই তো? তো এই 3টা আউটকাম আপনার এই যে সিরিজের মধ্যে 3টা গেমে 3 রকম আউটকাম আসবে। ধরেন প্রথম গেমে আসলো হচ্ছে উইন, তারপরের গেমে আসলো হচ্ছে ধরেন ড্র, তারপরের গেমে আসলো লুজ। তাহলে কি এইগুলা একসাথে আপনার একটা ইভেন্ট, তাই তো? তৌহিদ ভাই কিছু বলবেন? হ্যাঁ, কোনটা কি দিলেন? আচ্ছা, আপনার তাহলে কি আপনার কয়েকটা আউটকামকে একসাথে আমরা একটা সেট বলতে পারি, সেট বলতে পারি। এই সেটটাই হচ্ছে একটা ইভেন্ট। তার মানে আমরা একটা ইভেন্ট, নরমালি আমরা যখন একটা ইভেন্ট বলি তখন কি মিন করে? মিন করে হচ্ছে কি, ওখানে বেশ কিছু ধরেন একটা গেম হইতে পারে বা কোনো অ্যাক্টিভিটি হইতে পারে, তখন এটা কম্বাইন্ডলি সেটা প্রত্যেকটার একটা আউটকাম থাকে। আউটকাম গুলোকে একসাথে আমরা বলতেছি অ্যান ইভেন্ট বা সেট অফ আউটকাম। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট,
মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কোনগুলো? আর ইভেন্টস দ্যাট ক্যান অনলি অকার ওয়ান এট এ টাইম, যে ঘটনাটা ওয়ান এট এ টাইম হইতে পারে, মানে দুইটা জিনিসই একসাথে হওয়া সম্ভব না, তখন সেটাকে বলতেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ধরেন আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি হইতে পারে, ধরেন আমরা ডাইস থ্রো করলাম। ডাইস থ্রো করলে আপনার ইভেন এবং অড দুইটা জিনিস কি একসাথে হইতে পারবে? ইভেন আর অড একবার যদি আমরা থ্রো করি তাহলে হয় একটা অড নাম্বার আসবে অথবা ইভেন নাম্বার আসবে, ইট ক্যান নট বি বোথ। তাহলে কি ইভেন আর অড হচ্ছে এক্সক্লুসিভ ইভেন্টস, মানে ইভেন যদি হয় তাহলে এটা অড হবে না, অড যদি হয় তাহলে এটা ইভেন হবে না। বাট এক্সজস্টিভ ইভেন্ট কোনটা? যখন হচ্ছে গিয়ে আমার ওইখানে অল পসিবল আউটকাম গুলো আমার কাভার করা থাকবে ইভেন্টের মধ্যে, তখন হচ্ছে গিয়ে সেটাকে আমরা বলতেছি এক্সজস্টিভ ইভেন্ট, কন্টেইন অল পসিবল আউটকাম। ঠিক আছে, তো আমরা যদি বলি যে ডাইস থ্রোতে নাম্বার, ইট উইল বি এ নাম্বার। ঠিক আছে, আসলে কি হবে, 1 to 6 এর মধ্যে একটা নাম্বার হবে, এর বাহিরে কিছুই হবে না। বা আমরা এটাকে যদি বলি যে ইটস এন হোল নাম্বার, তাই তো, হোল নাম্বার হবে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা হোল নাম্বার হবে। তার মানে কি এক্সজস্টিভ ইভেন্ট, এর মধ্যে সবগুলা কভার করছে। তার মানে যখন যদি এমন হয় যে একটা হলে পরে আরেকটা হবে না, ইন দ্যাট কেস ওটাকে আমরা বলতেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আর এক্সজস্টিভ বলতেছি যখন হচ্ছে গিয়ে অল পসিবল আউটকাম গুলা আমরা যে ডিফাইন করছি ইভেন্টটা তার মধ্যে কাভার করে, তখন সেটাকে আমরা বলতেছি এক্সজস্টিভ ইভেন্ট। Identify two defining properties of probability, including mutually exclusive and exhaustive events, and compare, contrast empirical, subjective, and prior probabilities. So, two defining properties of probability. Probability দুইটা ডিফাইনিং প্রপার্টিস কি কি? একটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি কখনো জিরোর নিচে হবে না, আর হচ্ছে প্রবাবিলিটি ক্যান নট বি হায়ার দেন 1। তার মানে কি হবে, প্রবাবিলিটি ক্যান বি জিরো, জিরো মানে হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো পসিবিলিটি, নো প্রবাবিলিটি। প্রবাবিলিটি 1 মানে এটা 100% শিওর এটাই হবে। ঠিক আছে, সো ইট ক্যান নট বি মোর দেন, মানে আমরা অনেক সময় বলতে পারি যে আমি 200% শিওর, আসলে 200% শিওর বলে কিছু নাই, কারণ 100% মিনস বা 100%টাই হচ্ছে 1। প্রবাবিলিটি 1 মিনস হচ্ছে গিয়ে আমি কমপ্লিটলি শিওর, ডেফিনেটিভ একটা ফ্যাক্ট। আর 0 মিনস হচ্ছে দেয়ার ইজ নো প্রবাবিলিটি, ইট উইল নট হ্যাপেন। দ্য প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট ই ইজ এ নাম্বার বিটুইন 0 and 1। এটা হচ্ছে একটা প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস কি, দ্য সাম অফ দ্য প্রবাবিলিটিস অফ এনি সেট অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সজস্টিভ ইভেন্টস ইকুয়াল টু 1। তো আমরা যখন ওই যে ডাইস থ্রোর কথা যদি বলি, আমরা বলছিলাম কি দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে ইভেন নাম্বার আর হচ্ছে অড নাম্বার, তাই তো। এখন আমরা যদি বলি যে ইভেন, তাহলে কি প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার এখানে কত? প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার হচ্ছে কি, আমরা জানি যে যেহেতু তিনটা আছে হচ্ছে ইভেন নাম্বার 2 4 and 6, আর তিনটা আছে অড নাম্বার, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে প্রবাবিলিটি কত, 0.5 প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার। আর প্রবাবিলিটি অফ অড নাম্বার কত? প্রবাবিলিটি অফ অড নাম্বার হচ্ছে 0.5। এখন দেখেন এই দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেট অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যেটা কি করে টোটাল এক্সজস্টিভ ইভেন্টকে তৈরি করে, সেটার টোটাল প্রবাবিলিটি উইল বি 1। আচ্ছা, এটা এখন এক্সজস্টিভ কিভাবে হলো? দেখেন ডাইস থ্রো থেকে ইভেন অর অড হবে, ইট ক্যান নট বি এনিথিং এলস, তাই না? তার মানে ইভেন অর অড এই দুইটা একসাথে করলে আমরা যেটা পাই সেটা কি, তার মানে এই দুইটা জিনিস ইভেন আর অড এই দুইটা যদি আমরা কভার করি, তার মানে অল কাইন্ড অফ পসিবিলিটিস ইজ অলরেডি কভার্ড। তার মানে হচ্ছে ইভেন প্লাস অড মিলে এটা একটা এক্সজস্টিভ ইভেন্ট হয়ে গেছে, কারণ ইভেন আর অড এর বাইরে অন্য কিছু হতে পারবে না ডাইস থ্রোতে।
ইট উইল হ্যাভ টু বি ইদার ইভেন নাম্বার অর অড নাম্বার, তাই তো? যদি এক্সজস্টিভ, এখন বিষয়টা কি থাকতে পারতো, যেমন আমরা যদি উইন আর লুজের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আবার ধরেন প্রবাবিলিটি অফ উইন প্লাস প্রবাবিলিটি অফ লুজ কিন্তু 1 হবে না, কি অ্যাড করতে হবে? প্রবাবিলিটি অফ ড্র অ্যাজ ওয়েল। তার মানে ইদার উইন হবে, লুজ হবে, অথবা ড্র হবে, এই তিনটা মিলায় আপনার কি হবে? 1 হবে প্রবাবিলিটি, কারণ এই তিনটার বাহিরে আর কিছু সম্ভব না। তার মানে এই ক্ষেত্রে আপনার এক্সজস্টিভ ইভেন্ট হওয়ার জন্য অল থ্রি possibilities should be taken care of, like win, lose or draw. কিন্তু আমরা যদি ডাইস থ্রো করি, এটাতে ইভেন আর অড এই ছাড়া আর কিছু পসিবল না। আমরা যদি কয়েন থ্রো করি, তাহলে হেড আসবে অথবা টেইল আসবে, তাই না? তো এই দুটাই হচ্ছে গিয়ে আপনার ডিফাইনিং প্রপার্টিস অফ প্রবাবিলিটি। একটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি 0 এবং 1-এর মাঝামাঝি, 0 থেকে 1-এর মধ্যে হবে, ইট ক্যান বি 0 or 1 as well। আর হচ্ছে কি যে all mutually set of mutually exclusive and exhaustive event অ্যাড করলে, প্রবাবিলিটি গুলো অ্যাড করলে সেটা 1 হবে। ডিস্টিংগুইশ among empirical, subjective and priori probabilities. So empirical probability কোনটা? Probability based on historical data. হিস্টোরিক্যাল ডাটার উপরে বেস করে আমরা যদি কোনো প্রবাবিলিটি ডিটারমাইন করি, সেটাকে বলতেছি এম্পিরিক্যাল প্রবাবিলিটি। সো আমরা ধরেন একটা স্টকের লাস্ট 3 ইয়ার্স এর ইপিএস ডাটা নিলাম, ঠিক আছে, আর্নিং পার শেয়ার, লাস্ট 3 ইয়ার্স এর ইপিএস ডাটা, অথবা হচ্ছে ধরেন গ্রোথের ডাটা নিলাম, গ্রোথ ডাটা নিয়ে আমরা এক্সপেক্ট করছি নেক্সট ইয়ারে, ধরেন নেক্সট ইয়ারের এক্সপেক্টেড গ্রোথ আমরা বের করতেছি। অর্থাৎ প্রবাবিলিটি ধরেন আমাদের লাস্ট 3 ইয়ার্স এর এভারেজ গ্রোথ রেট ছিল হচ্ছে 5%। সেইখান থেকে আমরা একটা প্রবাবিলিটি বের করছি যে ধরেন নেক্সট ইয়ারে আমাদের প্রবাবিলিটি অফ গ্রোথ 5% গ্রোথ ইজ ধরেন 0.6, প্রবাবিলিটি অফ 2 to 4% হচ্ছে ধরেন 0.2, এইভাবে করে আমরা হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে ওটার উপরে বেস করে আমরা ডিটারমাইন করতেছি হোয়াট উইল বি দ্য গ্রোথ ইন দ্য নেক্সট ইয়ার। তো এই যে হিস্টোরিক্যাল ডাটার উপরে বেস করে আমরা প্রবাবিলিটিটা বের করছি, এটা কি বলা হচ্ছে? এম্পিরিক্যাল প্রবাবিলিটি। আর সাবজেক্টিভ প্রবাবিলিটি, এটা কি? প্রবাবিলিটি এস্টিমেটেড বেসড অন পার্সোনাল অর সাবজেক্টিভ জাজমেন্ট। পার্সোনাল জাজমেন্টের উপরে বেস করে আমরা যদি প্রবাবিলিটি বের করি, তখন সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। ধরেন আপনি প্রেডিক্ট করতেছেন কালকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি অফ রেইনিং টুমরো ইজ 0.05। কারণ আপনি জানেন যে এই সময় আসলে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার জাজমেন্ট দিয়ে আপনি জানেন যে শীতকালে এই সময় বৃষ্টি হয় না, ঠিক আছে? তো ওই অন দ্যাট বেসিস আপনি এটা প্রেডিক্ট করতেছেন বা আপনি একটা প্রবাবিলিটি অ্যাসাইন করছেন। তার মানে আপনি আসলে ডেটার উপরে বেস করে করছেন না, রেদার আপনার জাজমেন্টের উপরে বেস করে যখন প্রবাবিলিটি বেস করছেন, তখন সেটাকে আমরা বলি সাবজেক্টিভ প্রবাবিলিটি। A priori probability, probability estimated based on reasoning. So একটা কিছুর উপরে বেস করে, একটা রিজনের ব্যাকগ্রাউন্ডের উপরে বেস করে যখন আপনি প্রবাবিলিটি বের করছেন, তখন সেটাকে বলা হচ্ছে প্রায়োরি প্রবাবিলিটি। অর্থাৎ আপনি হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করে করছেন না, বাট আপনার সাম কাইন্ড অফ রিজনিং। ধরেন অ্যাকচুয়ালি আমি যদি বলি যে একটু আগে যেটা বললাম যে আগামীকাল বৃষ্টি হওয়ার পসিবিলিটি ইজ ভেরি লো বা প্রবাবিলিটি ইজ ভেরি লো, এটা আসলে প্রায়োরি প্রবাবিলিটি হবে। কেন? কারণ আপনি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার একটা রিজনিং এর উপরে বেস করে যে শীতকালে বৃষ্টি হয় না, এটার উপরে বেস করে আপনি সেটা করলেন, ঠিক আছে? তো সাবজেক্টিভ ইজ অলসো পার্সোনাল ওপিনিয়নের উপরে বেস করে প্রবাবিলিটি। যেমন একটা কি হইতে পারে যে ধরেন একটা টুর্নামেন্টে কোন দলটা জিতবে, সেই ক্ষেত্রে মোর অর লেস আপনার হচ্ছে গিয়ে একটা জাজমেন্ট বা আপনার একটা সাবজেক্টিভ একটা বিষয় এখানে থাকতে পারে,
ঠিক আছে? তো আপনি আপনার পার্সোনাল এস্টিমেট বা জাজমেন্টের উপরে বেস করে যখন প্রবাবিলিটি অ্যাসাইন করছেন তখন সেটাকে আমরা বলতেছি সাবজেক্টিভ প্রবাবিলিটি। আর কোন একটা রিজনিং, কোন একটা যুক্তির উপরে বেস করে যখন আপনি প্রবাবিলিটি অ্যাসাইন করছেন বা প্রবাবিলিটি ডিটারমাইন করছেন তখন সেটাকে আমরা বলতেছি প্রায়োরি প্রবাবিলিটি। Describe the probability of an event in terms of odds for and against the event. আপনার কোনো একটা ঘটনার পক্ষে অথবা বিপক্ষে আপনি প্রবাবিলিটি কিভাবে আমরা আসলে ডিফাইন করে থাকি। সে প্রবাবিলিটি অফ ইংল্যান্ড উইনিং নেক্সট ওয়ার্ল্ড কাপ ইজ 10%. সো নেক্সট ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড জিতবে তার প্রবাবিলিটি হচ্ছে ধরেন 10%. সো হিয়ার এটা যদি আমরা এখন অডস ফর অর এগেইনস্ট এইভাবে আমরা লিখতে যাই তাহলে আমরা কিভাবে আসলে লিখব? সো আপনার এক্স্যাক্টলি এরকম কোশ্চেনই আপনার চলেও আসতে পারে যে 10%, তাহলে আপনার এটা অডস আকারে আপনি যদি লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন? সো অডস ফর যদি হয় সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার পক্ষে সম্ভাবনা সে পার্সেন্টেজ, ইন টার্মস অফ পার্সেন্টেজ 0.1, না হওয়ার সম্ভাবনা কত তাহলে 0.9। তার মানে আপনার এইখানে অডস ফর হবে হচ্ছে 9 to 1, 9 to 1, সরি 1 to 9, 1 to 9, 1 to 9 হচ্ছে আপনার অডস ফর। তার মানে আপনার টোটাল 10 বার যদি আপনার ইভেন্টটা ঘটে, 10 বার যদি ওয়ার্ল্ড কাপ হয় তার মধ্যে একবার ইংল্যান্ড উইন করবে আর 9 বার উইন করবে না। এটা হচ্ছে অডস ফর। এইটা নরমালি আপনি দেখবেন যে এটা খুব বেশি ইউজ হয় হচ্ছে বেটিং এ, স্পেশালি হর্সের যে বেটিং গুলো আছে এগুলোর মধ্যে খুব বেশি ইউজ হয়। সো 9 to 1 মানে এইটা না যে 9, এইটাকে আমরা সরাসরি পার্সেন্টেজ করলে 11 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? কিন্তু তা কিন্তু না। এখানে যেটা হয় যে ডিনোমিনেটরে থাকে হচ্ছে না, এটা না আসার সম্ভাবনা বা না আসার পার্সেন্টেজ, আর হচ্ছে নিউমেরেটরে থাকে হচ্ছে আসার পার্সেন্টেজ। দেন আমরা ওইটাকে কি করি, আমরা হোল নাম্বারে কনভার্ট করি, নাম্বারে কনভার্ট করার পরে দেন আমরা বলি হচ্ছে সে 1 to 9। এখন যদি এমন হইতো এটা সে ফর এক্সাম্পল এটা 30%, প্রবাবিলিটি 30%, তাহলে আমরা কিভাবে বলতাম? তাহলে বলতাম হচ্ছে গিয়ে উইন করার সাইডে আসছে হচ্ছে 30 না, এটা ধরেন আমি 50%, ধরেন এটা 50%, 50% যদি হয় তাহলে কি উইন করার আরেকটু, হ্যাঁ 50 or exactly 25%, যদি 25% হয় তাহলে কি আপনার উইন করার পসিবিলিটি 0.25 বা 25, আর হচ্ছে আপনার উইন না করার পসিবিলিটি 0.75, তাই তো, বা 75, আমরা হোল নাম্বারও লিখতে পারি। আচ্ছা, এখন এটা আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে কিভাবে আসলে বলবো, ঠিক আছে? তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটাকে হোল নাম্বারে এবং মিনিমাম নাম্বারে আমাকে নিয়ে আসতে হবে। তার মানে এটা কি হবে, আমি যদি এটাকে ক্রস আউট করি তাহলে 1 to 3, তাহলে এখানে কত 1 to 3 ইজ অড ফর উইনিং, ইংল্যান্ড উইনিং নেক্সট ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এগেইনস্ট হচ্ছে জাস্ট অপোজিট। তার মানে আমরা অডস ফর এর ক্ষেত্রে যেটাকে বললাম হচ্ছে যেটা হচ্ছে আমাদের এগেইনস্টটাকে আমরা ডিনোমিনেটরে রাখলাম, এই ক্ষেত্রে আমরা এগেইনস্টকে রাখবো কি নিউমেরেটরে। যদি আমাদের 25% কথাই বলি তাহলে 75 হচ্ছে নিউমেরেটরে থাকবে আর ডিনোমিনেটরে থাকবে কি 25। তাহলে কি হবে আপনার 3 to 1, 3 to 1 হচ্ছে আপনার অডস এগেইনস্ট। আবার যদি 10% দিয়ে করি সেক্ষেত্রে হচ্ছে আপনার 9 to 1, 9 to 1 হচ্ছে অডস এগেইনস্ট। সো এটা আসলে ম্যাথ করার কোনো বিষয় না, এটা জাস্ট এক্সপ্রেশনটা কিভাবে হয় সেটা আপনাকে জানতে হবে, এইটুকুই। ক্যালকুলেট ইন্টারপ্রেট কন্ডিশনাল প্রবাবিলিটি। সো আমরা এখন দেখব যে কন্ডিশনাল তার মানে হচ্ছে
অন দ্য বেসিস অফ সাম কন্ডিশন, ঠিক আছে, অন দ্য বেসিস অফ সাম কন্ডিশন প্রবাবিলিটিটা কত, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। সেটাকে আমরা কিভাবে লিখি? প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এই যে আমরা এখানে যে লাইনটা ড্র করতেছি সেটা দ্বারা আমরা যেটা মিন করতেছি গিভেন, তার মানে বি যদি হয়, অলরেডি উই নো যে বি হ্যাপেন্ড, সো আপনার এ, এখানে যে এ আছে বা এ এখানে অবজার্ভ ভ্যালুটা হবে এ, তার প্রবাবিলিটি কত। এখন ধরেন আপনি জানেন না যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ উইন করছে। সো আপনাকে যেটা বলা হলো যে আপনাকে বলা হলো যে ওয়ান সাউথ আমেরিকান একটা কান্ট্রি ওয়ার্ল্ড কাপ উইন করছে, করলো। তাহলে এটা কি? এটা আপনাকে একটা গিভেন ইনফরমেশন, এটা হচ্ছে এখানে আমাদের এই বি, ঠিক আছে। এখন আপনাকে বলা হলো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ সে আর্জেন্টিনা হইতে পারে, ব্রাজিল হইতে পারে, ধরেন উরুগুয়ে, অথবা ধরেন আপনার আর্জেন্টিনা, অথবা হচ্ছে গিয়ে ব্রাজিল, গিভেন যে সাউথ আমেরিকান একটা কান্ট্রি উইন করছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি। সো আপনার জন্য কি মাচ ইজিয়ার, কারণ আপনি কি করবেন যে সাউথ আমেরিকান টোটাল কতগুলো সাউথ আমেরিকান কান্ট্রি আছে সেটা আপনি ফাইন্ড আউট করবেন যে ওয়ার্ল্ড কাপে টোটাল সাউথ আমেরিকান কান্ট্রি কয়টা ছিল। দেন আপনি যেই কান্ট্রিটার কথা বলা হচ্ছে সেটাকে আপনি, অর্থাৎ তার যে নাম্বারটা, অ্যাসাইন নাম্বারটা, সেটা দিয়ে আপনি প্রবাবিলিটিটা বের করতে পারেন। এখন আরেকটু যদি জিনিসটা দেখি, যে এভাবে দেখি যে একটা রোল অফ প্রবাবিলিটি অফ গেটিং 3 given odd number came out on a roll of a dice, একটা ডাইস রোল করা হয়েছে, রোল করে আপনি দেখেন নাই কত আসছে, আপনাকে এখন বলা হইলো যে হ্যাঁ এখানে একটা অড নাম্বার আছে, আপনার কিছুই বলা হয় নাই, ধরেন আপনি ডাইসটা রোল করা হয়েছে, কোনো কিছু বলা হয়নি, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 3 কত? 1/6, তাই তো? কারণ আপনার 3ও আসতে পারে, 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6ও আসতে পারে, কিন্তু আপনাকে একটু আপডেট করে দেওয়া হলো। আপডেট কি করা হলো? যে প্রবাবিলিটি অফ 3 গিভেন অড নাম্বার, আপনাকে বলে দিছে যে অড নাম্বার আছে, এবার আপনি প্রবাবিলিটি বলেন, তখন কি আপনি অটোমেটিক্যালি বাকি তিনটা যে আছে ইভেন নাম্বারগুলোকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে কত হবে আপনার? 1/3। এখন ধরেন আপনাকে বলা হইলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 3 গিভেন যে ইভেন নাম্বার আসছে, ডাইস থ্রোতে ইভেন নাম্বার আছে, তাহলে কি ইমিডিয়েটলি ইট উইল বি 0, বিকজ আপনার 3 ইজ নট ইভেন নাম্বার, তাই তো? তো সেটাই, যে অর্থাৎ আমাদের যখন একটা ইনফরমেশন দেওয়া থাকবে, অন দ্যাট বেসিস আমরা যখন একটা প্রবাবিলিটি ডিটারমাইন করব, তখন সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল probability of an event given another event. Unconditional probability, এই যে probability of getting 3, probability of an event not conditioned on another event, probability of getting 3 on a roll of a dice কত? 1/6. ক্যালকুলেট ইন্টারপ্রেট, কন্টিনিউ করছি। এখন আমরা দেখি জয়েন্ট প্রবাবিলিটি অফ টু ইভেন্টস, দুইটা ইভেন্টের জয়েন্ট প্রবাবিলিটি কত? দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ অফ টু ইভেন্টস উইল অকার ইজ দেয়ার জয়েন্ট প্রবাবিলিটি। জয়েন্ট প্রবাবিলিটি ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং মাল্টিপ্লিকেশন রুল। যে আপনাকে বলা হইলো যে দুইটা ঘটনাই একই সাথে ঘটলো, সেটার প্রবাবিলিটি কত? ধরেন আপনার যদি বিষয়টা এরকম হয় যে what is the probability of tomorrow raining and sunny day, মানে
সূর্য আলোকিত দিনও থাকবে, আবার হচ্ছে বৃষ্টিও হবে। তাহলে কি দুইটা ঘটনা এটা পসিবল, তাই তো? যে বৃষ্টি, সূর্যের আলো থাকা সানি ডেতে বৃষ্টি হচ্ছে, এটা অনেক সময় হয়, তাই না? অনেক সময় দেখা যায় যে প্রচুর সূর্যের আলো, কিন্তু এদিকে আবার বৃষ্টি হচ্ছে। তো সেটা যদি হয়, তাহলে মানে যেহেতু এটা পসিবল, সো দ্যাট দেয়ার ইজ সাম প্রবাবিলিটি, প্রবাবলি মেবি ভেরি লো, বাট দেয়ার ইজ সাম প্রবাবিলিটি। এই যে দুইটা ঘটনা একসাথে ঘটার যে পসিবিলিটি, ঘটার ঘটার যেই প্রবাবিলিটি আমরা ক্যালকুলেট করি, সেটা কি বলা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। তো এখন একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখি, আর একটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি আমরা কিভাবে ক্যালকুলেট করি, মাল্টিপ্লিকেশন রুল ইউজ করে আমরা জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করে থাকি। আচ্ছা, এখন একটা এক্সাম্পল যদি দেই, প্রবাবিলিটি অফ ইন্টারেস্ট রেট উইল ইনক্রিজ হচ্ছে 30%। ইন্টারেস্ট রেট বাড়ার প্রবাবিলিটি 30% আপনাকে দেয়া আছে। রিসেশন গিভেন রেট ইনক্রিজ ইজ 70%। যদি রেটটা বাড়ানো হয়, তাহলে রিসেশনের পসিবিলিটি দেওয়া হচ্ছে 70%। এটা কি কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আনকন্ডিশনাল, এই যে এইটাকে আমরা কি বলি, আনকন্ডিশনাল প্রবাবিলিটি। আর এটা কি কন্ডিশনাল। কিসের উপরে কন্ডিশনাল? যদি আপনার ইন্টারেস্ট রেট বাড়ানো হয়, তাহলে রিসেশনের সম্ভাবনা হচ্ছে 70%। এই দুটো ইনফরমেশন আপনাকে দেয়া আছে। সো এখন আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে রিসেশনও হবে, ইন্টারেস্ট রেট ইনক্রিজও হবে, এবং এট দ্য সেম টাইম আপনার রিসেশনও হবে। তার প্রবাবিলিটি কত? অর্থাৎ এখন কিন্তু আর এইটা কি, এই ক্ষেত্রে আপনার কন্ডিশনের ক্ষেত্রে দেয়া ছিল যে গিভেন ইন্টারেস্ট রেট আসলে বাড়ানো হয়েছে, তাহলে আপনার রিসেশনের পসিবিলিটি 70%। এখন আমাদের ইন্টারেস্ট রেট বাড়বে কি বাড়বে না সেটাও আমরা জানি না, আবার রিসেশন হবে কি হবে না সেটাও আমরা জানি না। কারণ রিসেশন কি হইতে পারে, যে ইন্টারেস্ট রেট না বাড়লেও কিন্তু রিসেশন হতে পারে, মেবি প্রবাবিলিটি ইজ ডিফারেন্ট, বাট রিসেশন, ইন্টারেস্ট রেট না বাড়ালেও আপনার রিসেশন হতে পারে, আবার ইন্টারেস্ট রেট বাড়ালেও রিসেশন নাও হতে পারে। কারণ ইন্টারেস্ট রেট বাড়াইলে রিসেশন হওয়ার পসিবিলিটি 70%, তার মানে হচ্ছে না হওয়ার পসিবিলিটি হচ্ছে 30%। এখন আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ রিসেশন অ্যান্ড এন ইনক্রিজ ইন ইন্টারেস্ট রেট। দুইটা ঘটনা একই সাথে ঘটার প্রবাবিলিটি কত, এটাই আমরা কিভাবে বের করি, জয়েন্ট প্রবাবিলিটি। আচ্ছা দেখেন, কন্ডিশনাল প্রবাবিলিটি যখন আমরা বের করার জন্য আমরা লিখলাম, তখন মাঝখানে আমরা কি একটা লাইন ড্র করলাম, যেটাকে আমরা বলি হচ্ছে মানে আমরা এক্সপ্রেস করার সময় বলি যে গিভেন দ্যাট ইন্টারেস্ট রেট ইনক্রিজ, এটা হচ্ছে গিভেন দ্যাট সামথিং। আর জয়েন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো লাইন ড্র করি না। সো জয়েন্ট প্রবাবিলিটি আমরা যখন বের করব, তখন হচ্ছে আমরা যেটা করব, আমরা সিম্পলি দুইটা প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? সো প্রবাবিলিটি অফ রেট ইনক্রিজ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ probability of recession given rate increase multiplied by probability of rate increase দিয়ে আমরা বের করলাম কত, 21%। সো এইটা হচ্ছে আপনার জয়েন্ট প্রবাবিলিটি। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি কত? জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে 21%। সো এইখানে দেখেন একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, যে আমরা যখন এই ক্যালকুলেশনটা করেছি, তখন একটা আমরা নিয়েছি কন্ডিশনাল আর একটা নিয়েছি আনকন্ডিশনাল। এখন দুইটাই যদি আনকন্ডিশনাল হইতো, তাহলে আবার এইভাবে আমার হতো না, তখন হচ্ছে আবার দুইটাই তখন ডাবল কাউন্টিং এর একটা বিষয় ছিল, তখন হচ্ছে কি আর এটা আমরা আরেকটু পরে দেখবো, তখন হচ্ছে কমন ফ্যাক্টরটাকে তখন মাইনাস করতে হয়। বাট আমরা স্ট্রেট ফরওয়ার্ড মাল্টিপ্লাই করতে পারি যখন হচ্ছে একটা আনকন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া থাকবে, তখন আমরা আনকন্ডিশনাল এবং কন্ডিশনালকে মাল্টিপ্লাই করে আমরা ওই দুইটার জয়েন্ট প্রবাবিলিটি বের করতে পারি। আচ্ছা, probability that at least one of the two events will occur, যে দুইটার মধ্যে at least একটা ঘটনা ঘটবে, তার প্রবাবিলিটি কত? সো ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং এডিশন রুল। সেই ক্ষেত্রে আমরা এডিশন রুল ইউজ করে আমরা সেটা
বের করতে পারি ইউজিং প্রিভিয়াস এক্সাম্পল। এখন আমাকে আগে দুইটা ইনফরমেশন দেওয়া ছিল, প্রবাবিলিটি অফ ইন্টারেস্ট রেট ইনক্রিজ হচ্ছে 30%, আর আমরা এরপর ক্যালকুলেট করলাম কি প্রবাবিলিটি অফ বোথ ইন্টারেস্ট রেট ইনক্রিজ অ্যান্ড রিসেশন ইজ 0.21। আর এখন নতুন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ আনকন্ডিশনাল প্রবাবিলিটি অফ রিসেশন হচ্ছে 0.4। এটা কি আনকন্ডিশনাল? রিসেশনের আগে শুধু কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া ছিল, এখন আনকন্ডিশনালটাও আমাকে দেয়া হইলো। এখন আমাকে বের করতে বলছে যে ইদার রিসেশন হবে অথবা ইন্টারেস্ট রেট ইনক্রিজ হবে, তার প্রবাবিলিটি কত। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ আর, অর্থাৎ রিসেশনের প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি অফ ইন্টারেস্ট রেট ইনক্রিজ, সেইখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে কমন যেটা। কেন দেখেন একটু, আমরা যদি দুইটা জিনিস দেখি, ধরেন প্রবাবিলিটি অফ এটা হচ্ছে ধরেন রিসেশন, আর এটা হচ্ছে রেট ইনক্রিজ, ইন্টারেস্ট রেট ইনক্রিজ, ঠিক আছে। সো রিসেশনের প্রবাবিলিটি হচ্ছে 0.4, আর হচ্ছে ইন্টারেস্ট রেটের ইনক্রিজের প্রবাবিলিটি 0.3। এখন আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড দুইটাকে অ্যাড করি তাহলে কি হবে, প্রবাবিলিটি হবে হচ্ছে 0.7। বাট ইজ ইট দ্যাট? আপনি এটার দিকে যদি লক্ষ্য করেন, এটা কিন্তু না। কারণ এই যে এই পোর্শনটা আপনার ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে যখন আমি এটাকে স্ট্রেট জাস্ট অ্যাড করব। তার মানে এটা যে দুইবার চলে আসছে, দুইবার চলে আসলে একবার এখানে মাইনাস করতে হবে। তো এটা কি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ আর আই, দুইটাই হওয়ার প্রবাবিলিটি। সেটা কত ছিল? 0.21 আমরা ক্যালকুলেট করেছি। তার মানে 0.7 থেকে আমরা 0.21 মাইনাস করতে হবে। সো আমরা এই গ্রাফটা দিকে তাকালে আমরা বুঝতে পারি যে 0.4 প্লাস 0.3 মাইনাস 21, which is now logical, isn't it? বিকজ আপনি যদি এইটাকে টোটাল এরিয়াটাকে আবার চিন্তা করে দেখেন, দুইটা যদি আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ডে দুইটা অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার এই যে মাঝখানের পোর্শনটা কি আছে, আপনার ইন্টারেস্ট রেট ইনক্রিজ লেফট সাইডেও আছে, রাইট সাইডেও আছে, তাই তো? দুইটার মধ্যে কমন পড়ে গেছে, সো দ্যাট এটা ডাবল কাউন্টিং হচ্ছে, কিন্তু আমরা ডাবল কাউন্টিং করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা বের করার জন্য আমরা ডাবল কাউন্টিংটাকে একবার আমরা মাইনাস করে দিচ্ছি। সো আমরা প্রবাবিলিটি অফ ইদার গেটিং রিসেশন অর ইন্টারেস্ট রেট ইনক্রিজ বের করার সময় আমরা জয়েন্ট প্রবাবিলিটিটাকে মাইনাস করতে হয়। ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, যদি প্রজেক্টটা হয় হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এমন যদি হয় তখন কি হবে, তখন এই জয়েন্ট পোর্শনটা থাকবে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয় যে একটা হইলে আরেকটা হইতে পারবে না, তখন কি হবে, তখন এই জয়েন্ট পোর্শনটা থাকবে না, তাই তো? এই দুইটার মধ্যে আসলে কোনো জয়েন্ট এরিয়া থাকবে না, কারণ হয় এটা হবে অথবা এটা হবে, ইট ক্যান নট বি বোথ। যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় সেক্ষেত্রে কি হবে, পি অফ আর আই, যেহেতু জয়েন্ট এরিয়া নাই, তাহলে প্রবাবিলিটি অফ আর আই কি হবে, আর আই হবে হচ্ছে 0। তার মানে at that same time রিসেশন এবং হচ্ছে ইন্টারেস্ট রেট ইনক্রিজের প্রবাবিলিটি উইল বি 0। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে পি অফ আর আই ইজ 0, সো দ্যাট পি আর অর আই ইকুয়াল টু পি আর প্লাস পি আই, তার মানে 0.7। সেই ক্ষেত্রে আমরা সরাসরি অ্যাড করে দিব 0.4 প্লাস 0.3, কারণ এখানে ডাবল কাউন্টিং থাকছে না, বিকজ দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। Calculate, interpret conditional probabilities. We are continuing joint probability of any number of independent events. যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে আমরা জয়েন্ট প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করব। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ইজ অ্যান ইভেন্ট occurrence of which is not dependent on occurrence of another event. ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে সেটা যেটা হচ্ছে হওয়ার বিষয়টা আরেকটা ইভেন্টের উপরে ডিপেন্ড করে না, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। To calculate joint probability of independent event, just multiply the probability of each event. যদি আপনার একটা ঘটনা ঘটা আরেকটা ঘটনার উপরে ডিপেন্ডেন্ট না হয়, তাহলে জয়েন্ট প্রবাবিলিটি বের করার জন্য আপনাকে কন্ডিশনাল প্রবাবিলিটি জানার দরকার নাই, কারণ এখানে তো কন্ডিশনাল প্রবাবিলিটি
কন্ডিশনাল প্রবাবিলিটি আপনি জানার দরকার নেই, জাস্ট আপনি মাল্টিপ্লাই করে দিয়ে আপনি জয়েন্ট প্রবাবিলিটি বের করতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি একটা বিষয় হচ্ছে প্রবাবিলিটি অফ রেইন, ধরেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4, ধরেন প্রবাবিলিটি অফ মিস্টার এ বি পাসিং সিএফএ এক্সাম ইজ 0.45। দেখেন বৃষ্টি হওয়ার সাথে সিএফএ পাস করার কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই, দুইটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। Probability of Bangladesh team winning the toss is 0.5. So বাংলাদেশ টিম টস উইন করবে, রেইন হবে, সিএফএ এক্সাম পাস করবে, এগুলি একটা আরেকটার সাথে কোনো ধরনের রিলেশনশিপ নাই। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি বলি যে তিনোটা ঘটনাই ঘটবে, সরি মিউচুয়ালি এক্সক্লুসিভ না, আমি সরি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ইট উইল নট বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে একটা হইলে আরেকটা হইতে পারবে না, ব্যাপারটা এরকম এরকম না। আমি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে গিয়ে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছিলাম। ইন্ডিপেন্ডেন্ট মানে একটা ঘটনা যখন আরেকটা ঘটনার সাথে রিলেটেড থাকে না, ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, যেমন এই যে সিএফএ পাস করা রেইনের সাথে ডিপেন্ডেন্ট না, বা হচ্ছে গিয়ে বাংলাদেশ টিম উইন করাটা আপনার রেইন বা সিএফএ পাসের সাথে কোনোভাবে রিলেটেড না বা ডিপেন্ডেন্ট না। ইন দ্যাট কেস ধরেন আগামীকাল ধরেন সিএফএ রেজাল্ট দিতেছে, সো আগামীকাল সামবডি এলস সিএফএ পাস করবে, কালকে বৃষ্টি হবে, আবার হচ্ছে কালকে ধরেন একটা বাংলাদেশ টিমের খেলা আছে, সেটাতে বাংলাদেশ টিম টসে উইন করবে। তিনোটা ঘটনাই ঘটবে, তার প্রবাবিলিটি বের করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে probability of A multiplied by probability of B multiplied by probability of C। আমাকে যখন প্রথমে আমি বের করেছিলাম তখন কি করেছিলাম, একটা ছিল কন্ডিশনাল আর একটা ছিল আনকন্ডিশনাল, দেন আমরা মাল্টিপ্লাই করেছিলাম। এই ক্ষেত্রে আপনার কন্ডিশনালের কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট স্ট্রেইট ফরওয়ার্ড ওদের ইন্ডিপেন্ডেন্ট বা হচ্ছে আনকন্ডিশনাল প্রবাবিলিটি গুলোকে মাল্টিপ্লাই করে আপনি জয়েন্ট প্রবাবিলিটি বের করতে পারেন। এটা কিসের ক্ষেত্রে? যখন ইভেন্ট গুলো হবে হচ্ছে independent. Next always demonstrate the application of multiplication and addition rule for probability. So multiplication rule টা কি? The joint probability of A and B can be expressed. আমরা joint probability কিভাবে এক্সপ্রেস করতে পারি? যদি অলরেডি আমরা এটা করে আসছি যে probability of A given B multiplied by probability of B। এই যে A given B এটা কি? কন্ডিশনাল প্রবাবিলিটি, আর probability of B এটা কি? এটা হচ্ছে আনকন্ডিশনাল প্রবাবিলিটি। আর এইটা যদি এমন হয় যে আপনার এই যে A এবং B দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন দ্যাট কেস আমরা কি করব? দুইটার আনকন্ডিশনাল প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যেতে পারি জয়েন্ট প্রবাবিলিটি। কেন? কারণ হচ্ছে আপনার এই যে দেখেন প্রবাবিলিটি অফ এ গিভেন বি আর প্রবাবিলিটি অফ এ, এই দুইটা আসলে সমান হয় যদি আপনার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে বিকজ বি আপনার কি রেজাল্ট আসছে, বি এর রেজাল্টটা কি আসছে, এটা কোনোভাবেই এফেক্ট করছে না আমার প্রবাবিলিটি অফ এ কে। অর্থাৎ আপনি ধরেন জানলেন যে আপনি সিএফএ পাস করেছেন, but it's not changing any probability of rain, তাই তো? তার মানে probability of A যদি হয় probability of rain, সেটা যদি হয় হচ্ছে 0.4, এখন আপনাকে বলে দেওয়া হয়েছে যে মিস্টার এক্স সিএফএ এক্সাম পাস করলো, তাহলে probability of A given সিএফএ এক্সাম পাস কত হবে? 0.4ই থাকবে, কারণ আপনি পাস করছেন না ফেল করছেন, তাতে করে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটিতে কোনো ধরনের চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। Addition rule. Probability of A or B occurring can be calculated as probability of A plus probability of B minus probability of AB. So যেটা আমরা একটু আগে দেখেছি যে আমরা
যদি দুইটা ঘটনা যে কোনো একটা, অর্থাৎ দুইটা একসাথে না, একসাথে যখন হয় তখন সেটাকে বলতেছি জয়েন্ট প্রবাবিলিটি, সেখানে আমরা মাল্টিপ্লিকেশন রুলটা ইউজ করে থাকি। যখন এমন হয় যে এইটা অথবা ওইটা, তখন আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় হচ্ছে এডিশন রুল। তো এডিশন রুলের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ অর বি ইকুয়াল টু unconditional probability of A plus unconditional probability of B minus joint probability of A, B. Total probability rule. The rule explains the unconditional probability of the event in terms of probabilities conditional on the scenario. এই রুলটাতে আপনার কি এক্সপ্লেইন করে? Unconditional probability of an event, that is a probability of A, in terms of probabilities conditional on the scenario. Different scenario উপরে বেস করে আপনার যে কন্ডিশন সেটাতে আপনার এক্সপ্রেস করে থাকে। সো probability of A কে আমরা যদি ব্রেক ডাউন করি আমরা কিভাবে লিখতে পারি? probability of A given is probability of A given is not, অর্থাৎ S আপনার, অর্থাৎ হচ্ছে আপনার এস যদি একটা ঘটনা হয়, ইভেন্টটা হইলে পরে আপনার যে প্রবাবিলিটি সেটা, প্লাস হচ্ছে না হলে কি। ঠিক আছে, ধরেন এখন আপনার যদি আমরা বলি যে একটা বাস্কেটের মধ্যে আপনার 10টা বল আছে, 10 বল। এই বলগুলো আপনার ইদার রেড অর রেড প্লাস ধরেন হোয়াইট, রেড প্লাস না, রেড অ্যান্ড হোয়াইট। রেড আছে ধরেন 5টা আর হোয়াইট আছে 5টা। ঠিক আছে, এখন বলগুলোর মধ্যে র্যান্ডমলি আপনার ধরেন 5টা বলের মধ্যে আপনার র্যান্ডমলি 1 লেখা আছে, 1 আছে 5টা বলে, আর 2 লেখা আছে হচ্ছে 5টা বলে। সো এটা আসলে উই ডোন্ট নো, এটা মানে র্যান্ডমলি আছে, রেড এর মধ্যেও 1 থাকতে পারে, হোয়াইটের মধ্যেও 1 থাকতে পারে। ঠিক আছে, বা ধরেন রেড এন্ড হোয়াইট, আমরা এটা যদি 1 2 না বলে আমরা এটা বলতে পারি যে দুইটা ব্র্যান্ড যদি বলতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে ধরেন এডিডাস, আর একটা কি বলবো, আর একটা ধরেন নাইকি। ঠিক আছে, নাইকির বল আর এডিডাসের বল ফর এক্সাম্পল। সো এডিডাসেরও রেড বল আছে, হোয়াইট বল আছে, নাইকিরও রেড বল আছে, হোয়াইট বল আছে। এখন আমরা যদি বের করতে চাই যে প্রবাবিলিটি অফ এডিডাস, যে এডিডাসের প্রবাবিলিটি কত, যে আমরা একটা বল র্যান্ডমলি পিক করব, সেখানে এডিডাসের প্রবাবিলিটি কত হবে সেখানে। সো আমরা সিম্পলি যদি চিন্তা করি যে 10টা বল, 10টার মধ্যে 5টা হচ্ছে এডিডাস, তার মানে 5 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 0.5, সিম্পলি আমরা বের করতে পারি। এখন এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি তাহলে আমরা কি বলতে পারি? প্রবাবিলিটি অফ এডিডাস গিভেন, সরি জয়েন্ট প্রবাবিলিটি, সরি গিভেন না, কন্ডিশনাল না, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ probability of A, রেড এর ধরেন আমরা লিখলাম এ আর রেড, হ্যাঁ, প্লাস প্রবাবিলিটি অফ এ হোয়াইট লিখতে পারি তো, তাই না? যে কারণ কি হবে, আমরা যে বলটা পিক করব সেটা যদি এডিডাসের হয়, এটা কি হইতে পারে, এটা হয় রেড হবে অথবা হোয়াইট হবে। তো আমরা যদি এটাকে লিখি যে আমরা নর্মাল ক্যালকুলেশন করে যদি লিখি যে প্রবাবিলিটি অফ এটা রেড এবং অ্যাডিডাস হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে কত হবে সেটা হবে হচ্ছে কি আপনার, ধরেন আমরা যদি বলি যে অ্যাডিডাস
এইখানে ধরেন ধরেন এটা হচ্ছে গিয়ে টোটাল হবে 0.5, তাই তো? কারণ এখানে আপনার প্রবাবিলিটি এখানে হয়তো পয়েন্ট, যেহেতু এটা র্যান্ডমলি আছে, তাহলে এখানে কি হবে 0.25, প্রবাবিলিটি 0.25 প্লাস হচ্ছে 0.25, টোটাল হচ্ছে 0.5। কেন 0.25? কারণ ইদার এটা রেড হবে এবং হোয়াইট হবে, এবং রেড এবং হোয়াইটের সংখ্যাও সমান সমান, সো দ্যাট কি হচ্ছে যে প্রবাবিলিটি অফ, আচ্ছা এটা এখন আমরা কিভাবে বের করলাম, এই যে 0.25 এটা আসলে কিভাবে বের করলাম সেটাও যদি আমরা আরেকটু ব্রেকডাউন করে দেখতে যাই, তাহলে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড, এটা কি জয়েন্ট প্রবাবিলিটি এ অ্যান্ড রেড, অ্যাডিডাস অ্যান্ড রেড কত, প্রবাবিলিটি অফ, সেটাকে আমরা লিখতে পারি কি প্রবাবিলিটি অফ অ্যাডিডাস, প্রবাবিলিটি অফ অ্যাডিডাস কত 0.5, প্রবাবিলিটি অফ রেড কত 0.5 প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট কত, প্রবাবিলিটি অফ অ্যাডিডাস হচ্ছে 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ হোয়াইট হচ্ছে 0.5, সো 0.25 প্লাস 0.25 ইকুয়াল টু 0.5। সো তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা probability independent বা unconditional probability of A equal to joint probability of A and some event and probability of A and যে ইভেন্টের কথা বললাম তার অপোজিট যে আদার সেট, এই ক্ষেত্রে হোয়াইট, তাই তো? যদি আমরা অ্যাড করি তাহলে আমরা আনকন্ডিশনাল প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাই। তার মানে উই ক্যান সে লাইক দিস। এখন ওইখানে হোয়াইট, রেড এবং আরো যদি থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারতাম আর নট, আমরা হোয়াইট না লিখে এখানে লিখতে পারবো যে আর নট, মানে আর ছাড়া বাকিগুলা, যে আর ছাড়া বাকি যে কোনো, সেটা হইতে পারে হোয়াইট, সেটা হইতে পারে আদার কিছু, তো সব মিলে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা জানি যে আমরা আগে দেখেছি যে জয়েন্ট প্রবাবিলিটির ফর্মুলা যদি ইউজ করি, probability of S কে আমরা কিভাবে লিখতে পারি, probability of A given S into probability of S, আর probability of ASC কে লিখতে পারি probability of A given SC into probability of SC। এটি হচ্ছে আপনার টোটাল প্রবাবিলিটি রুল। আচ্ছা, probability of A আমরা এটাকে যখন আরো ইলাবোরেট করব তখন আমরা তো SC বলতে সব কভার করে ফেলছি, এখানে ধরেন রেড, হোয়াইট, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক, আরো অনেক কিছু থাকতে পারে, তাই তো? সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট এক্সপান্ড করতে পারি যে এতটুকু পর্যন্ত সেম, দেন আমরা অ্যাড করে আরো যতগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট অ্যাড করে করতে পারি। এখানে জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আমরা আদার ইভেন্ট যে রেড, হোয়াইট, ব্ল্যাক বললাম, দ্যাট শুড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তার মানে রেড হইলে সেটা হোয়াইট হইতে পারবে না। তার মানে একটা বল যদি রেড হয় সেটা রেডই হবে, সেটা রেড হইলে সেটা অ্যাডিডাসের হইতে পারে রেড, অ্যাডিডাসের রেড হইতে পারে বা নাইকির রেড হইতে পারে, বাট ইট ক্যান নট বি রেড অ্যান্ড হোয়াইট এট দ্য সেম টাইম, সেম বল ক্যান নট বি রেড অ্যান্ড হোয়াইট। এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে একটা হলে পরে আরেকটা হবে না। Compare and contrast dependent and independent events. So independent event কোনটা, independent event is the event occurrence of which is not dependent on the occurrence of another event, সেটা হচ্ছে independent event। আর dependent কোনটা, যেটা হচ্ছে আরেকটা ইভেন্টের উপরে ডিপেন্ড করে। Dependent event is an event which is dependent on another event, that is occurrence of one event tells something about another event। যেমন যেটা বলছিলাম যে সে ওয়ার্ল্ড কাপ সাউথ আমেরিকান একটা কান্ট্রি জিতলো, এখন ধরেন আর্জেন্টিনা জিতছে, ওয়ার্ল্ড কাপ উইন করলো, তাই তো? সো আর্জেন্টিনা কি একটা সাউথ আমেরিকান কান্ট্রি, সো দ্যাট ইট ক্যান নট বি পসিবল যে আর্জেন্টিনা উইন করলো কিন্তু সেটা সাউথ আমেরিকান কান্ট্রি উইন করলো না। এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মিনস হচ্ছে যে আরেকটা ঘটনার উপরে সেটা, যেমন আমরা যদি বলি যে ডাইস থ্রোতে 2 আসা প্রবাবিলিটি, সেই ক্ষেত্রে কি হবে, ইট মাস্ট বি ইভেন নাম্বার, কারণ 2 হচ্ছে একটা ইভেন নাম্বার, তার মানে ইট উইল হ্যাভ টু বি ইভেন নাম্বার। তার মানে ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ড করতেছে, যদি এটা ইভেন নাম্বার হয় তাহলেই 2 হওয়া পসিবল, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। এটা যদি সাউথ আমেরিকার উইন হয় তাহলেই শুধুমাত্র পসিবল যে আর্জেন্টিনা উইন ওন দ্য ম্যাচ, আদার ওন দ্য গেম অর ওন দ্য কাপ, বাট আদারওয়াইজ ইট ইজ নট পসিবল।
ক্যালকুলেট অ্যান্ড ইন্টারপ্রেট অ্যান আনকন্ডিশনাল প্রবাবিলিটি ইউজিং টোটাল প্রবাবিলিটি রুল। একটু আগে আমরা যে এই টোটাল প্রবাবিলিটি যে রুলটা দেখলাম সেইটার মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি, আনকন্ডিশনাল প্রবাবিলিটি ইন্টারপ্রেট করতে চাচ্ছি, তাই তো। সো প্রবাবিলিটি অফ ইন্টারেস্ট রেট ইনক্রিজ 0.3, আগে যে এক্সাম্পলটা আমরা ইউজ করেছিলাম, প্রবাবিলিটি অফ নো ইনক্রিজ ইন্টারেস্ট রেট তাহলে কত হবে, প্রবাবিলিটি আইসি হচ্ছে কত 0.7, কারণ ইন্টারেস্ট রেট ইনক্রিজের প্রবাবিলিটি যদি 0.3 হয় তাহলে ইনক্রিজ করবে না, তার প্রবাবিলিটি অফকোর্স জাস্ট 1 মাইনাস 0.3 0.7, কারণ দুইটা ঘটনার একটা ঘটবে, হয় ইনক্রিজ করবে অথবা করবে না, এর বাহিরে আর কিছু তো সম্ভব না। তাহলে প্রবাবিলিটি অফ রিসেশন গিভেন ইন্টারেস্ট রেট ইনক্রিজ 0.5 দেয়া আছে, probability of recession given no increase in interest rate দেয়া আছে 0.2। সো এই ইনফরমেশন গুলো আমাদেরকে দেয়া আছে। What will be the unconditional probability of recession? আমরা একটু আগে প্রবাবিলিটির যেই টোটাল প্রবাবিলিটি যেই ফর্মুলাটা দেখলাম বা রুলটা দেখলাম, তাতে কি দেখলাম আমরা, probability of R equal to conditional probability of R into unconditional probability of I plus conditional probability of RIC into unconditional probability of IC। আচ্ছা, এটা আমরা জাস্ট যদি এটাতে দেখি যে এই সেম জিনিসটা এখানে এই যে ফর্মুলাটা, এই সেম জিনিসটা শুধুমাত্র কি হয়েছে, এর জায়গায় আমরা ইউজ করছি রিসেশন আর, আর এস এর জায়গায় আমরা ইউজ করছি আই ইন্টারেস্ট রেট ইনক্রিজ। এই ফর্মুলাটা ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি হোয়াট ইজ দ্য independent probability of recession, unconditional probability of recession. Unconditional probability of recession will be 0.29. Calculate, interpret expected value, variance, standard deviation of random variable. একটা random variable এর আমরা expected value, variance, standard deviation গুলা কিভাবে বের করব, তাই না। সো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি যে ফ্রম দ্য গিভেন ইনফরমেশন ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালু। সো এক্সপেক্টেড ভ্যালু যদি আমরা বের করতে চাই, সে ইপিএস, সো এক্সপেক্টেড ভ্যালু অফ ইপিএস ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে আপনার প্রবাবিলিটি অফ, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবাবিলিটি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, এখানে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ব্যাংক কর্পোরেশনস এর ইপিএস এর। অফকোর্স প্রবাবিলিটি কিসের, হয়তো বা নেক্সট কোয়ার্টার, হয়তো বা নেক্সট ইয়ারের, মানে ফিউচারের তার ইপিএস কত হবে তার ডিফারেন্ট ডিফারেন্ট প্রবাবিলিটি দেয়া আছে। তো সেখান থেকে আমাকে কি বের করতে বলছে, যে তাহলে এরকম যদি প্রবাবিলিটি হয় যে 2.6 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 15% বা 0.15, আর 2.45 ইপিএস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.45, 2.2 এর প্রবাবিলিটি হচ্ছে 0.24, 2 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.16, ইন দ্যাট কেস আপনার এক্সপেক্টেড ইপিএস টা কত। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করব ইপিএস কে। প্রবাবিলিটি কত, এখানে 0.15 মাল্টিপ্লাইড বাই ইপিএস হচ্ছে 2.6 প্লাস হচ্ছে 0.45 মাল্টিপ্লাইড বাই 2.45 প্লাস হচ্ছে প্রবাবিলিটি 0.24 মাল্টিপ্লাইড বাই 2.2 প্লাস হচ্ছে 0.16 মাল্টিপ্লাইড বাই 2। সো এটা আমরা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাবো সেটা কি আমাদের এক্সপেক্টেড ইপিএস। তো সেটা কত আসে, 0.15 ইন্টু 2.6 প্লাস 0.45 মাল্টিপ্লাইড বাই 2.45 প্লাস 0.24 multiplied by 2.2 plus 0.16 multiplied by 2 equal to 2.34। 2.34 হচ্ছে কি আমাদের এক্সপেক্টেড ইপিএস, তার মানে নাম্বার 1 আমরা করে ফেললাম। দেন হচ্ছে আমরা কি ভেরিয়েন্স অফ দ্য ইপিএস। সো আমরা ভেরিয়েন্স ক্যালকুলেশন কিভাবে জানি,
ভেরিয়েন্স, সো VAR EPS, EPS এর ভেরিয়েন্স এটা আমরা বের করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে, তাই তো, তার মানে হচ্ছে আমাদের ইপিএস, ডিফারেন্ট যে ইপিএস আছে, ইপিএস আই মাইনাস হচ্ছে আমাদের যে এক্সপেক্টেড ইপিএস বা এভারেজ ইপিএস, যদি আমরা বলি যে ইপিএস এক্সপেক্টেড, যেটা এক্সপেক্টেড ইপিএস। এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে গিয়ে আমরা স্কোয়ার করব, এবং এটার যে প্রবাবিলিটিটাকেও আমরা স্কোয়ার করব। দেন আমরা এটা সামেশন করব। সামেশন করে দেন এটাকে আমরা ডিভাইড করব সরি, just give me 1 second. সরি, আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ভেরিয়েন্সটা বের করার জন্য আমরা কি করব? আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা ভেরিয়েন্সটা বের করতে পারি। সেটা যদি আমরা ইলাবোরেট করি, যে প্রবাবিলিটি অফ সে ইপিএস আই হচ্ছে গিয়ে, আমরা ইলাবোরেট করে কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ সে ফার্স্ট যে অবজারভেশনটা, probability of 1 into EPS 1 minus EPS expected square plus এভাবে ডট 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 সেকেন্ড থার্ড। তার মানে প্রবাবিলিটি, প্রথমটার প্রবাবিলিটি কত? 0.15 মাল্টিপ্লাইড বাই এখানে ইপিএস কত আপনার? প্রথম ইপিএস হচ্ছে 2.6, আর আমাদের এভারেজ কত পেলাম? 2.34 স্কোয়ার। তো এইভাবে করে আমরা সেকেন্ডটাও আমরা লিখি, সেকেন্ডটা লাস্টেরটা লিখি, মাঝখানে দুইটা প্লাস হচ্ছে 0.16 ইন্টু 16 কি প্রবাবিলিটি ইন্টু ইপিএস হচ্ছে 2 মাইনাস 2.34 স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভেরিয়েন্স। এই ভেরিয়েন্সটা আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 0.038785। সো এটা কি ভেরিয়েন্স। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্সটা আমরা পেলাম হচ্ছে 0.0387। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইজি, স্কোয়ার রুট অফ ভেরিয়েন্সের স্কোয়ার রুটটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো সেটা যদি আমরা বের করি সেটা কত আসবে আপনার? অ্যারাউন্ড 0.2। আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে হচ্ছে 0.2। তো দিস ইজ দ্য থিং, যে আমরা এইভাবে আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা এর আগে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স বের করা দেখেছি, তখন আমরা প্রবাবিলিটি বেসড দেখি নাই, আমরা তখন দেখেছি হচ্ছে যে নাম্বার কি কি আছে সেটার উপরে বেস করে আমরা ভেরিয়েশনটা বের করেছি। বাট প্রবাবিলিটিটা যখন আমরা বের করব বা ওয়েট দিয়েও আমরা করেছি, বা নাম্বার অফ অবজারভেশন, আমরা কি করেছি এর আগে ভেরিয়েন্সের ক্ষেত্রে? আমরা নাম্বার অফ অবজারভেশন নিয়েছিলাম, আর হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার স্কোয়ার। ভেরিয়েন্সের ফর্মুলাটা ছিল এইটা। তো এখন এই যে n-1, এই যে নাম্বার অফ অবজারভেশন দিয়ে আমরা ডিভাইড করতাম, সেটা না করে এই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি যখন দেয়া থাকবে তখন আমরা প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের xi মাইনাস এক্স বারকে। এখন আমরা নেক্সট এলওএস এ আসি, এক্সপ্লেইন দ্য ইউজ অফ কন্ডিশনাল এক্সপেকটেশন ইন ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন। এখন ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে
আমরা এই কন্ডিশনাল এক্সপেকটেশনটা কিভাবে ইউজ করে থাকি। ডিরাইভিং এক্সপেকটেশন বেসড অন রিলেভেন্ট ইনফরমেশন ইজ কল্ড কন্ডিশনাল এক্সপেকটেশন। কিছু ইনফরমেশন থেকে, রিলেভেন্ট কিছু ইনফরমেশন থেকে আমরা যখন এক্সপেকটেশনটা ডিরাইভ করতেছি তখনই সেটাকে কন্ডিশনাল এক্সপেকটেশন বলা হয়। ইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এক্সপেক্টেড ভ্যালুজ আর ক্যালকুলেটেড বেসড অন রিলেভেন্ট ইনফরমেশন। When new information arrives, expected values change. সো ধরেন আমাদের এক্সপেক্টেড, আমরা একটা কোম্পানির নেক্সট ইয়ারের রেভিনিউ গ্রোথ আমরা এক্সপেক্ট করলাম হচ্ছে সে 5%। এখন এই যে আমরা 5% গ্রোথটা এক্সপেক্ট করছি, এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের উপরে বেস করে। ধরেন আমরা চিন্তা করলাম যে জিডিপি গ্রোথ সে আমরা এটা কি ইজি, অথবা আমরা জিডিপি গ্রোথ অ্যাবাভ যে 7% প্লাস একটা হিসাব করলাম। আর একটা হিসাব করলাম ধরেন জিডিপি গ্রোথ 5 to 7%। আর একটা হিসাব করলাম জিডিপি গ্রোথ বিলো 7%, বিলো 5%, বিলো 5%। সো এই তিনটা কন্ডিশনের উপরে বেস করে ধরেন আমরা তিন ধরনের এক্সপেকটেশন তৈরি করলাম। ওইটার থেকে ফর এক্সাম্পল আমরা তৈরি করলাম হচ্ছে প্রবাবিলিটি 7% প্লাস হলে 10% হবে রেভিনিউ গ্রোথ উইথ প্রবাবিলিটি সে 0.33। যদি 5 to 7% হয় তাহলে গ্রোথ হবে 5%, তার প্রবাবিলিটি 0.33। আর বিলো 5% হলে গ্রোথ হবে 0% এবং প্রবাবিলিটি হচ্ছে 0.33। এখন এখান থেকে আমরা ওই যে এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেক্টেড ইপিএস বের করার জন্য, বা আমাদের এটা কি বলে, হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম সেই ফর্মুলা ইউজ করে আমরা কি করতে পারি, আমরা একটা এস্টিমেট বা একটা আমাদের একটা এক্সপেকটেশন তৈরি করলাম। তার মানে এক্সপেক্টেড গ্রোথ সো এক্সপেক্টেড গ্রোথ আমরা এখান থেকে বের করলাম কি 10% ইন্টু 0.33 প্লাস 5% ইন্টু 0.33 প্লাস 0% ইন্টু 0.33, অ্যাভারেজ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 5%। তো এইভাবে আমরা একটা গ্রোথ এক্সপেক্ট করতেছি, সেটা হচ্ছে 5%। এখন আমাদের এখানে অ্যাজাম্পশন গুলো কি ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রোথ অ্যাজাম্পশন ছিল। বাট আমরা এখন জানলাম যে আমাদের ইকোনমির গ্রোথ হচ্ছে 7% প্লাস। যদি আমরা এটা জানি তাহলে কি হচ্ছে, আমরা তো এখন সার্টেইন, আমরা কি 100% শিওর যে 7% এর বেশি গ্রোথ হয়েছে। 7% এর বেশি যদি গ্রোথ হয় যখন আমরা এখানে যে প্রবাবিলিটিটা এখানে একটু এখানে আরেকটু এডিশনের একটা বিষয় থাকবে। সেটা হচ্ছে গিয়ে এই যে 7%, এই 7% এর কারণে 7% ইকোনমিক গ্রোথ হইলেও আপনার যে 10% এইটার মধ্যেও আবার কিছু প্রবাবিলিটি আছে, ঠিক আছে। এই 10%টাও আসলে আসতেছে হচ্ছে ধরেন দুইটা বা তিনটা প্রবাবিলিটি থেকে। যে 7% যখন হবে তখন ধরেন আমাদের এস্টিমেট হচ্ছে 12% এর প্রবাবিলিটি 0.33, 8% এর প্রবাবিলিটি 0.33, আর হচ্ছে 10% এর প্রবাবিলিটি 0.33। এইভাবে করে আপনার যেটা হয় যে এইটাও একটা অ্যাভারেজ। এই যে আমরা 10% বলছি 0.33, দিস ইজ অলসো অ্যান অ্যাভারেজ। তাহলে আপনার আর এইখানে যে 0.33 গুলো আমরা বললাম সেটা হচ্ছে মূলত জিডিপি গ্রোথটা 7% প্লাস হবে নাকি 5.7% হবে নাকি শুধু 5% হবে সেইটার প্রবাবিলিটি। এখন যখনই আপনার বলা হইলো যে 7% গ্রোথ ইজ এনশিওরড বা গ্রোথটা হয়ে গেছে, আপনাকে কন্ডিশনটা
এটা বলাই থাকলো, আপনাকে বলা থাকলো যে ইটস অলরেডি দ্য থিং যে গ্রোথ ইজ 7%, তাহলে আপনার প্রবাবিলিটিটা কি হবে? তাহলে এই নিচের দুইটা আউট হয়ে যাবে, তাই তো? এই জিডিপি গ্রোথ গুলা আউট হয়ে যাবে। তখন অনলি কনসার্ন থিং ইজ 7% হইলে পরে আপনার কত হইতে পারে? 7% ইজ আপনার নোন ফ্যাক্টর। তো 7% হইলে পরে আমি তিনটা বললাম, যে একটা হচ্ছে 12% হতে পারে, একটা 10% হইতে পারে, 8% হতে পারে। তাহলে এখন আমরা যদি বের করতে চাই যে নিউ আপডেটেড প্রবাবিলিটি কত, ঠিক আছে? আপডেটেড প্রবাবিলিটি কত? আচ্ছা, এইখানে যদি আমরা যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে আমাদের হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড প্রবাবিলিটি অফ 10%, এক্সপেক্টেড গ্রোথ, এক্সপেক্টেড হচ্ছে 10% গ্রোথ, 10% গ্রোথের প্রবাবিলিটি কত? যদি আমরা ইনফরমেশনটা দেয়া না থাকতো, তার মানে আনকন্ডিশনাল প্রবাবিলিটি হইতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা যেটা বের করতে হইতো সেটা হচ্ছে গিয়ে যে আপনার probability of 10%, sorry, probability of 10% given 7% plus probability of 10% given 5 to 7% plus probability of 10% given 5%, এইটা আপনার বের করতে হইতো। তো এখন এইগুলা ধরেন আপনার দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটা বাইর করলেন যে হয়তো বা সবকিছু মিলায় আপনার আসলো হচ্ছে সরি, এটা মাল্টিপ্লাই, এইখানে আপনার যেটা হচ্ছে যে আপনি এগুলা মাল্টিপ্লাই করে আপনি টোটাল একটা প্রবাবিলিটি আপনি পাচ্ছেন যে 10% এর আনকন্ডিশনাল প্রবাবিলিটি কত, ঠিক আছে? এখন যদি আপনাকে বলা থাকে যে 7% ইজ ডান, তখন কি হচ্ছে? বাকিগুলো আপনার আর এখানে ইস্যুজ না। তাহলে আপনার কি হবে? আপনার হচ্ছে গিয়ে ইস্যুজ কোনটা? ইস্যুজ হচ্ছে অনলি ইস্যুজ এট দ্যাট পয়েন্ট ইন টাইম ইজ আপনার যে 7% থাকলে কত, তার মানে এই যে 10% আমরা এখানে যে বললাম যে 7% যদি হয়, তাহলে 10% গ্রোথের প্রবাবিলিটি হচ্ছে 0.33, তখন কি হবে? শুধু 0.33টা আসবে। এরপরের আমরা ডায়াগ্রাম থেকে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো মূল বিষয়টা হচ্ছে আপনাকে যখন একটা এক্সপেকটেশন আপনি তৈরি করছেন, সেটা আরো কিছু কন্ডিশনের উপরে বেস করে করেন। তো কন্ডিশনটা যখন আপনার জানা হয়ে যায় যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন আদার সাইড, দেন হচ্ছে আপনার পক্ষে আরো বেশি শিওর হওয়া সম্ভব হয় যে প্রবাবিলিটি, যে ওই ঘটনাটা ঘটার প্রবাবিলিটিটা কত। তার মানে আপনি ন্যারো ডাউন করে ফেলতে পারছেন, তার মানে আপনার আপডেট করতে পারছেন। বা যদি আপনার এটা বলা হয় যে না, আপনার এটা তো 5% হয়ে গেছে, 5% জিডিপি গ্রোথ ছিল, তাহলে 10% হয়তো বা 5% জিডিপি গ্রোথ হলে আপনার ধারণা 10% আপনার কখনোই কোম্পানি গ্রোথ হবে না। ইন দ্যাট কেস কি হবে? প্রবাবিলিটি উইল বি 0। বাট বিফোর নোয়িং যে ইট ওয়াজ 5%, যেমন আপনি যদি জানেন যে ইট ইজ অ্যাবাভ 7%, দেন আপনার প্রবাবিলিটি অফ যে কোম্পানি গ্রোথটা 10% হওয়ার প্রবাবিলিটি ইজ অনেক হাই। আর যদি আপনি জানেন যে জিডিপি গ্রোথটা আসলে 5%, সেক্ষেত্রে কি হবে? অনেক কম হবে। কিন্তু এটাই হচ্ছে বিষয় যে আপনি যখন ইনফরমেশন আপডেটেড পাচ্ছেন, তখন ইউ ক্যান চেঞ্জ ইউর এক্সপেকটেশন বেসড অন দ্য নিউ ইনফরমেশন অ্যারাইভড। আমরা এটা এখন আমরা যদি ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখি, দ্য ইন্টারপ্রেট প্রবাবিলিটি ট্রি এন্ড ডেমনস্ট্রেট ইটস অ্যাপ্লিকেশন ইন ইনভেস্টমেন্ট প্রবলেম। সো আমরা যদি এই যে এইখান থেকেও আমরা ওই জিনিসটাই, যে একটু আগে যেটা আমরা দেখছিলাম সেম জিনিসটাই আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। ধরুন এক্সপেক্টেড ইপিএস হচ্ছে 2.34, ইন্টারেস্ট রেট ডিক্লাইন, মার্কেটে ইন্টারেস্ট রেট ডাউন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6, ইন্টারেস্ট রেট আপ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4। যেমন আমরা যেটা বলছিলাম কি যে ইকোনমিক গ্রোথ 7% প্লাস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.33,
5 to 7 এর প্রবাবিলিটি হচ্ছে 0.33 আর হচ্ছে বিলো 5 এর প্রবাবিলিটি হচ্ছে 0.33। সেম ওয়েতে আমরা কি করতে পারি, এখানে এই এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে এখানে কি বলছে, এখানে বলছে ইন্টারেস্ট রেট ইদার ডিক্লাইনিং অথবা স্টেবল থাকা। সো হয় স্টেবল থাকবে অথবা ডিক্লাইন করবে। ইন্টারেস্ট রেট আপ হওয়ারটা এখানে আনে নাই, এটা সিনারিওর হয়তো বা কমপ্লিটলি সিনারিওর বাহিরে, যেহেতু এখানে কোনো প্রবাবিলিটি অ্যাসাইন করা হয় নাই, সো দ্যাট এটা ইনক্রিজ হবে, সেটা আমাদের সিনারিওর বাহিরে। সো আমরা এখানে ধরে নিচ্ছি অনলি টু থিং ক্যান হ্যাপেন, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট ডিক্লাইন করতে পারে আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেট স্টেবল থাকতে পারে। যদি ইন্টারেস্ট রেট ডিক্লাইন করে মার্কেটে, তাহলে there is 0.25 probability given that decline করতেছে, there is probability of 25% probability EPS will be 2.6. There is 0.75 probability EPS will be 2.45. আর যদি ইন্টারেস্ট ডিক্লাইন করে, ইন্টারেস্ট রেট ডিক্লাইন করে, তাহলে there is 0.6 probability EPS will be 2.2 আর 0.4 probability it will be 2। তার মানে যে কোনো সিনারিওতে, অর্থাৎ আমরা যদি বলি যে ইকোনমি জিডিপি গ্রোথ সিনারিওতে আমরা যদি বলি যে গ্রোথ বেশি হইলে কি হবে, বেশি হইলে যে এক্সাক্ট একটা পিন পয়েন্ট ইপিএস হবে তা কিন্তু না, দেয়ার ইজ আদার পসিবিলিটিস অ্যাজ ওয়েল। লাইক এখানে যদি ডিক্লাইন করে তাহলে ওর ইপিএস বাড়বে, কিন্তু সেই বাড়াটা 2.6ও হইতে পারে, 2.45ও হতে পারে, ঠিক আছে। এবং এই দুইটা ভ্যালুরই আলাদা আলাদা প্রবাবিলিটি আমরা অ্যাসাইন করছি। এখন আমরা যদি বের করতে চাই হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইপিএস, তাহলে আমরা কিভাবে বের করব? এই যে প্রবাবিলিটি 0.15 এটা আমরা ক্যালকুলেট করব। সো আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য আনকন্ডিশনাল প্রবাবিলিটি অফ ইপিএস বিং 2.6, সেটা বের করার জন্য আমরা কিভাবে বের করব আনকন্ডিশনাল প্রবাবিলিটিটা। এই যে probability of this happening, তার মানে হচ্ছে আমরা যদি বলি এটা probability of interest rate decline, so that interest rate decline ID, probability of ID, এটা কি? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট? সরি, ইন্ডিপেন্ডেন্ট না, এটা হচ্ছে কি আপনার, হ্যাঁ এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে যে হ্যাঁ, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা আনকন্ডিশনাল ইভেন্ট বলতে পারি। আর হচ্ছে গিয়ে এই যে ইপিএসটা হচ্ছে কন্ডিশনাল টু দিস, তাই তো? তাহলে আমরা প্রবাবিলিটি অফ আনকন্ডিশনাল নিব হচ্ছে এই ইভেন্টের, ইন্টারেস্ট রেট ডিক্লাইনের, সেটাকে আমরা মাল্টিপ্লাই করব কি প্রবাবিলিটি অফ ইপিএস, সরাসরি নাম্বার দিয়ে দিই, ইপিএস 2.6 given interest rate declined, তার মানে কন্ডিশনাল ইনটু আনকন্ডিশনাল, এই দুইটাকে মাল্টিপ্লাই করে আমরা যে প্রবাবিলিটিটা পাচ্ছি সেটা হচ্ছে 0.15। তাহলে আমরা কি করব, যে এক্সপেক্টেড ইপিএস ক্যালকুলেট করার সময় 0.15 মাল্টিপ্লাইড বাই 2.6, 0.15 টা কি, এটা হচ্ছে আনকন্ডিশনাল probability of 2.6, unconditional probability of EPS happening 2.6 প্লাস সিমিলার ওয়েতে আপনার আনকন্ডিশনাল প্রবাবিলিটি 0.45 ইন্টু 2.45 প্লাস 0.24 ইন্টু 2.20 প্লাস 0.16 মাল্টিপ্লাইড বাই 2, এটাকে আমরা ক্যালকুলেট করলে যেটা পাই সেটা হচ্ছে 2.34, এটা আমরা আগেও ক্যালকুলেট করেছি। এক্সপেক্টেড ইপিএস এক্ষেত্রে কত, 2.34। তাহলে এই যে ট্রি দিয়ে আমরা জিনিসটা দেখাতে পারি, তাই তো? আর হচ্ছে কি আমরা এর আগে যে বিষয়টা আলোচনা করছিলাম যে কোন একটা ঘটনা যদি আপনাকে এখন বলা হয় যে
ওয়েল ইন্টারেস্ট রেট ডিক্লাইন্ড, তখন কি হবে? এই যে নিচের অংশটুকু এটা কি ইরিলেভেন্ট হয়ে যাবে, বিকজ ইটস নো মোর পসিবল, বিকজ অলরেডি উই নো যে ইন্টারেস্ট রেট ডিক্লাইন্ড। In that case, what is the probability, updated probability of EPS being 2.6? তখন কিন্তু আর এটা থাকবে না, কারণ এইখানে কি হচ্ছে, once we know যে already declined, তখন এটার 0.6 নাই, এটা এখন 1 হয়ে গেছে, because we know for sure interest rate declined, interest rate policy declare করে ফেলছে যে interest rate is declining, ঠিক আছে? তো সেটা আমি অলরেডি জেনে গেলাম, তাহলে কি হবে, আমার আপডেটেড প্রবাবিলিটি 2.6 এর হওয়ার প্রবাবিলিটি 0.25 হয়ে যাবে, আর হচ্ছে 2.45 হওয়ার প্রবাবিলিটি হয়ে যাবে 0.75। তখন আমার আপডেটেড ইপিএস কি হবে, এক্সপেক্টেড ইপিএস চেঞ্জ হয়ে যাবে, তাই তো? চেঞ্জ হয়ে কি হবে, 0.25 ইন্টু 2.6 প্লাস 0.75 ইন্টু 2.45। সো এখানে যেটাই আসে, ইট উইল বি মাচ হায়ার দেন দিস ওয়ান, বিকজ আমরা এখন কি জানি, আমরা জানি যে ইন্টারেস্ট রেট ইজ অ্যাকচুয়ালি ডিক্লাইন্ড। তো সেটি আমরা দেখতেছি যে কন্ডিশনাল এক্সপেক্টেড ইপিএস when interest rate decline। সো এক্সপেক্টেড ইপিএস কি হবে, আমরা যে কথাটা এখানে বললাম, যদি এই অংশটা না থাকে তখন কি হবে, দিস ইজ অলরেডি ফর শিওর ইটস 1। যদি এটা 1 হয় তাহলে কি হবে, আমাদের আপডেটেড probability অফ probability না, আমাদের expected EPS equal to probability of being 2.6 is 2.5 into 2.6, EPS 2.6 হওয়ার probability এখন 2.25, আর হচ্ছে EPS 2.45 হওয়ার probability হচ্ছে 0.75। সো এখানে আমরা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের গিভেন যে ইন্টারেস্ট রেট ডিক্লাইন করেছে, আমাদের এক্সপেক্টেড ইপিএসটা কত, 0.25 ইন্টু 2.6 প্লাস 0.75 multiplied by 2.45 equal to 2.487। এখন ডিফারেন্ট সিনারিও বলা হলো যে কন্ডিশনাল এক্সপেক্টেড ইপিএস when interest rate remain stable, তার মানে এখন সিনারিও পুরো চেঞ্জ। এখন কি বলতেছে, এখন বলতেছে যে আপনার অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড ইজ স্টেবল আছে। যদি স্টেবল থাকে তাহলে কি এই অংশটা ইরিলেভেন্ট, তার মানে আমার এখানে প্রবাবিলিটি কত হয়ে গেল, 1। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে কি হবে, আমার আর এখানে এক্সপেক্টেড ইপিএস 2.2 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.6, তাহলে কি হবে 0.6 ইন্টু 2.2 প্লাস হচ্ছে 0.4 ইন্টু 2। সো এখানে এখন যা আসে 0.6 ইন্টু 2.2 প্লাস 0.4 ইন্টু 2 ইকুয়াল টু 2.12। তো এইটাই বলতে চাচ্ছিলাম যে যখন আমরা তো যখন একটা এক্সপেকটেশন তৈরি করি তখন ডিফারেন্ট সিনারিওর উপরে বেস করে তৈরি করি। এর মধ্যে কোনো একটা সিনারিও যদি আমাদের নোন হয়ে যায় তখন কি হয়, আমাদের এস্টিমেটেড ভ্যালুটাও চেঞ্জ হয়ে যায়। as we see from here, যে আমাদের যখন আমরা জানি না আসলে ইন্টারেস্ট রেটের কি হচ্ছে, তখন আমাদের এক্সপেক্টেড ইপিএস 2.34, কিন্তু আপনি ধরেন ইন্টারেস্ট রেটের বিষয়টা আপনি জেনে গেলেন, জানলে পরে আপনি জানলেন যে ইন্টারেস্ট রেট ডিক্লাইন করতেছে, তাহলে কি আপনার এস্টিমেটটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে তখন আপনি এস্টিমেট করতেছেন 2.487। অথবা আপনি জানলেন যে না ইন্টারেস্ট রেট স্টেবল, তখন আপনার এস্টিমেটটা চেঞ্জ হয়ে যাবে 2.12। তার মানে আমরা যে একটা এস্টিমেট করি, এস্টিমেটটা আসলে যে ইউনিভার্সাল এবং চেঞ্জ হইতে পারবে না এরকম কোনো কথা নাই। বেসড অন দ্য নিউ ইনফরমেশন উই রিসিভ, ইট ক্যান বি আপডেটেড। আজকে এই পর্যন্তই, বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে কভার করবো ইনশাল্লাহ।